ক্লাস 12 থার্ড সেমিস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু পরিবেশবিদ্যা, যা নিয়ে অনেক ছাত্রছাত্রী চিন্তায় থাকে। বিষয়টি কিন্তু অত্যন্ত সহজ এবং সরল, যদি একবার বুঝে বুঝে পড়া যায় তাহলে এর থেকে সহজ সাবজেক্ট কিন্তু আর কিছু হয় না। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার পরিবেশবিদ্যা বিষয়ের ফার্স্ট যে অধ্যায়টি আছে বাস্তুবিদ্যার নীতি, তার যে ফার্স্ট ইউনিট 1.1 অর্থাৎ বাস্তুবিদ্যা এ নিয়ে আলোচনা করব। যদি সকলে আলোচনাটা শেষ অবধি শুনে নেয় তাহলে কিন্তু এই টপিক অর্থাৎ এই ইউনিট থেকে কিন্তু তাদের কোনো রকম অসুবিধা হবে না এবং এখান থেকে আসা ছোট প্রশ্নের উত্তর কিন্তু তারা সহজেই করতে পারবে। আর সবার আগে মাথায় রাখতে হবে আমাদের মাত্র দুটি অধ্যায় রয়েছে, কিন্তু দুটি অধ্যায় মনে করে আমাদের পড়লে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটি অধ্যায়ের ভিতরে কিন্তু অজস্র ইউনিট রয়েছে। সেই প্রত্যেকটা ইউনিট কিন্তু আমাদের পাঠ্য বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সেক্টর আমাদের দেখতে হবে এবং পরবর্তীতে আমাদের কোশ্চিন ব্যাংক এবং টেস্ট পেপার সলভ করতে হবে। তবেই কিন্তু একটা ভালো প্রস্তুতি আমরা তৈরি করতে পারবো, নচেত কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর পরিবেশবিদ্যা বিষয়ের ফার্স্ট অধ্যায় বাস্তুবিদ্যা নীতির ফার্স্ট যে ইউনিটটা রয়েছে 1.1, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় কি ইকোলজি। প্রশ্ন হচ্ছে এই যে নামকরণ বাস্তুবিদ্যা বা ইকোলজি, এই নামকরণটা প্রথম কে করেছিলেন হচ্ছে আর্নেস্ট হেকেল। কে করেছিলেন? আর্নেস্ট হেকেল। এই আর্নেস্ট হেকেল করলেন কি কত খ্রিস্টাব্দে? 1866 খ্রিস্টাব্দে। তিনি গ্রিক শব্দের নাম কি? অয়কস। কি বললাম? অয়কস, যাকে বলা হয় ঘর বা বাসস্থান। অয়কস মানে ঘর বা বাসস্থান। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোগস, যার অর্থ কি জ্ঞান বা অধ্যয়ন। অয়কস অর্থ কি ঘর বা বাসস্থান, লোগস অর্থ কি জ্ঞান বা অধ্যয়ন। এই দুটো শব্দের সংযোগে একটি শব্দ তৈরি করলেন যার নাম হচ্ছে ঐকোলজি। এই ঐকোলজি কিন্তু পরবর্তীকালে ইকোলজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই যে ইকোলজি বা বাস্তুবিদ্যা এর সংজ্ঞাটা কি, এখানে একটু সিম্পল ভাবে বুঝতে হবে। আমরা দেখলাম অয়কস মানে ঘর বা বাসস্থান আর লোগস মানে জ্ঞান বা অধ্যয়ন। তাহলে সহজে কি বলা যায়? নিজের ঘর বা পরিবেশ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। তাহলে এখান থেকে কি প্রশ্ন হতে পারে? বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন বা ইকোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? আচ্ছা, তিনি গ্রিক শব্দ কোন দুটো ব্যবহার করেছিলেন? অয়কস শব্দের অর্থ কি? লোগস শব্দের অর্থ কি? তাহলে ফুলফিল সংজ্ঞাটা কি আসতেছে আমাদের? যে নিজের ঘর বা পরিবেশ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাকে বলা হচ্ছে বাস্তুবিদ্যা। এবার প্রশ্ন হচ্ছে এই বাস্তুবিদ্যার বিষয়বস্তু বা উদ্দেশ্য কি, অর্থাৎ কেন আমরা বাস্তুবিদ্যাটাকে পড়বো, কি কারণে আমাদের প্রয়োজনীয়তাটা রয়েছে। প্রথমেই হচ্ছে খাদ্য শৃঙ্খল জানা। কেন? মানে কে কাকে খায়, খাদ্য শৃঙ্খল জানবো, কে কাকে খায় এবং কেন খায় এটা আমরা জানবো। তারপরে কি ভারসাম্য রক্ষা। ভারসাম্য রক্ষা বলতে কি প্রকৃতিতে প্রাণের ভারসাম্য কিভাবে বজায় থাকে সেটা আমাদের জানার দরকার রয়েছে। আর কি দূষণ রোধ, অর্থাৎ পরিবেশের ক্ষতি কিভাবে কমানো যায় সেটা আমাদের জানার প্রয়োজন রয়েছে। এটা কিন্তু আমাদের বাস্তুবিদ্যার উদ্দেশ্য। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা আমাদের একটু মাথায় নিতে হবে, সেটা হচ্ছে বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর। খুব ভালো মতো করে মনে রাখতে হবে বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর। এবার এখানে প্রথমে কি আছে বলতো? এটা কিন্তু ক্রোনোলজিক্যালি বা ক্রমনুসারে সাজাতে বলতে পারে। এটা কিন্তু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে লাগবে। বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর, প্রথমে কি আছে? জীব। প্রথমে কি আছে? জীব। জীব বলতে কোন জীব? একটি একক প্রাণী। কি? একটি একক প্রাণী। আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি কি বাঘ। হ্যাঁ, তার মানে একটি বাঘ। এই জীব কিন্তু বাস্তুবিদ্যার কিন্তু সবচেয়ে বা বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। তাহলে বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক কে? জীব। বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক কে? জীব। আচ্ছা, এবার তারপর হচ্ছে কি পপুলেশন। জীবের পরে কি আসতেছে? পপুলেশন। পপুলেশন মানে কি অনেকগুলো বাঘ যখন এক জায়গায় থাকে সেটাকে কি হচ্ছে আমরা বলছি পপুলেশন। তাহলে এখানে বোঝার জন্য আমি একটা বাঘ উদাহরণ দিয়েছি। তাহলে জীব বলতে কি বুঝবো? একটি একক প্রাণী, যেমন একটি বাঘ। এটা কি বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম একক। তারপরে কি পপুলেশন মানে অনেকগুলো বাঘ যখন একসাথে থাকে। তারপরে কি বায়োটিক কমিউনিটি। বায়োটিক কমিউনিটি অর্থাৎ ওই জঙ্গলটা যেখানে বাঘটা আছে সেই জঙ্গলে কিন্তু বাঘের সাথে হরিণ থাকবে, সাপ থাকবে, গাছপালা থাকবে, অর্থাৎ সমস্ত গোষ্ঠী কিন্তু এই বায়োটিক কমিউনিটি থাকতেছে। এবার কি বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র মানে কি জীবগোষ্ঠী। জীবগোষ্ঠী বলতে কোনটা? এই যে বাঘ, হরিণ, সাপ যারা আছে
এই জীবগোষ্ঠী যখন জড় উপাদান কোনটা, যেমন মাটি, জল, এই জড় উপাদানের সাথে মেলামেশা করে তখন সেটাকে বলা হয় বাস্তুতন্ত্র। জীবগোষ্ঠী যখন জড় উপাদানের সঙ্গে মেলামেশা করে তখন তাকে বলা হয় বাস্তুতন্ত্র। উদাহরণ হিসেবে কি বললাম, এই যে বিভিন্ন প্রাণীরা যারা আছে, বাঘ থেকে আরম্ভ করে, সাপ থেকে আরম্ভ করে, ভাল্লুক থেকে আরম্ভ করে বিভিন্ন প্রাণী যারা আছে, তারা যখন জড় উপাদানের সাথে মেলামেশা করতেছে, জড় উপাদান বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে মাটি এবং জল, তখন সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এবার বায়ন। বায়ন কি বলতো, একটা বিশাল রাজ্য মনে করো, একটা বিশাল রাজ্যকে বলা হয় বায়ন। যেমন কি বিশাল এলাকা জুড়ে একই ধরনের পরিবেশ, একটা বিরাট এলাকা জুড়ে একই ধরনের পরিবেশ। এটা কোথায় হতে পারে, যেরকম হতে পারে কি সুন্দরবন, বনে ভর্তি। আর কি হতে পারে, সাহারা মরুভূমি, একদম মরুভূমিতে ভর্তি, বিশাল এলাকা জুড়ে হয়ে আছে, এটাকে বলা হয় বায়ন। আর একটা কি বায়োস্ফিয়ার। বায়োস্ফিয়ার মানে কি সমগ্র পৃথিবী যেখানে প্রাণ আছে। অর্থাৎ আমরা বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তরে কটা স্টেজ দেখতে পেলাম। প্রথমে দেখতে পেলাম কাকে, জীবকে। জীব মানে কি একটি একক প্রাণী, এটা বাস্তুতন্ত্রের কি ক্ষুদ্রতম একক। তারপরে পপুলেশন মানে অনেকগুলো বাঘ যেখানে একসঙ্গে থাকে। তারপরে কি বায়োটিক কমিউনিটি, মানে ওই জঙ্গলে বাঘের সঙ্গে সাপ, ভাল্লুক, অন্যান্য প্রাণী এবং গাছপালা রয়েছে, এটাকে বলা হচ্ছে কি বায়োটিক কমিউনিটি। তারপরে বাস্তুতন্ত্র মানে জীবগোষ্ঠী যখন জড় উপাদান, অর্থাৎ কি যেমন মাটি, জল এর সাথে মেলামেশা করে, এটাকে বলা হচ্ছে কি আমরা কিন্তু দেখবো বাস্তুতন্ত্র। এরপরে বায়ন। বায়ন মানে কি একটা বিশাল রাজ্য, অর্থাৎ কি বিশাল এলাকা জুড়ে একই ধরনের পরিবেশ, যেমন কি দাঁড়াচ্ছে সুন্দরবন এবং সাহারা মরুভূমি। এরপরে বায়োস্ফিয়ার, অর্থাৎ কি সমগ্র পৃথিবী যেখানে প্রাণ আছে। এবার এখানে তোদের প্রশ্ন আসতে পারে কি, দেখা গেল 6টা দিয়েছে তো দুটোকে আউট করে দিয়েছে, জীব দিয়েছে, পপুলেশন দিয়েছে, বায়ন দিয়েছে, বায়োস্ফিয়ার দিয়েছে। এবার বলবে মাঝখানে কি আছে, তখন তোকে মাথায় রাখতে হবে বায়োটিক কমিউনিটি এবং বাস্তুতন্ত্র। যে ভালো মতো করে বুঝতে পারবে তার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে কি কোনো অসুবিধা আছে, মানে বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তর বা বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটু মাথার মধ্যে রাখতে হবে, বাস্তুবিদ্যার মৌলিক ধারণা বা বাস্তুবিদ্যার উপাদান বা বাস্তুবিদ্যার বিবর্তন বা বিভিন্ন পর্যায়, এই সবকটা যে জিনিস রয়েছে এটা একটু মাথায় নেওয়ার বিষয় রয়েছে। প্রথমেই আমরা আলোচনা করব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে হ্যাবিটেট। হ্যাবিটেট। হ্যাবিটেট মানে কি জীবের ঠিকানা বা বাসভূমি। যদি আমরা আমাদের ভাষায় বলি তাহলে বলবো হচ্ছে অ্যাড্রেস। হ্যাবিটেট মানে কি অ্যাড্রেস। কার অ্যাড্রেস? জীবের ঠিকানা বা বাসভূমি। অর্থাৎ কি কোন জীব প্রাকৃতিকভাবে যেখানে বাস করবে সেটাই তার স্থায়ী ঠিকানা। আজকে আমি বালুরঘাটে আছি, তাহলে আমি এটা যে বালুরঘাট আমার স্থায়ী ঠিকানা। তোরা পাগলিগঞ্জে আছিস, তোরা পাগলিগঞ্জের স্থায়ী ঠিকানা। ও মনে কর খিদিরপুরে আছে, খিদিরপুরের স্থায়ী ঠিকানা। তাহলে এই যে বসবাস করতেছে এটাকে বলা হচ্ছে হ্যাবিটেট, অর্থাৎ অ্যাড্রেস, অর্থাৎ জীবের ঠিকানা বা বাসভূমি। তাহলে হ্যাবিটেট বলতে কি বুঝবো? জীবের ঠিকানা বা বাসভূমি। আচ্ছা, এবার কি এখানে আমরা বোঝার জন্য কি বুঝতে পারি, যেরকম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মাছ। মাছের হ্যাবিটেট কোনটা, মানে মাছের অ্যাড্রেস কি? জল। আচ্ছা, বাঘ। বাঘের অ্যাড্রেস কি? জঙ্গল। সিম্পল বিষয়। তাহলে হ্যাবিটেট মানে কি ঠিকানা বা অ্যাড্রেস, কে কোথায় থাকছে। এরপরে আসবে নিচ বা নিস। এটা কি? এটা হচ্ছে জীবের কাজ বা বাস্তুতান্ত্রিক স্থিতি, অর্থাৎ প্রফেশন যাকে বলা হয়। প্রফেশন যেটা সেটা হচ্ছে নিচ। এবার মনে রাখ, নিচটা কি পরিবেশে কোনো জীবের নির্দিষ্ট অবস্থান এবং তার কার্যকর ভূমিকা, অর্থাৎ পরিবেশে সেই জীবের অবস্থান কি এবং তার কাজের ভূমিকাটা কি সেটা কিন্তু নির্ধারণ করবে কে? নিচ। নিচ মানে কি প্রফেশন, মাথায় রাখ। যেরকম ধরে নিতে পারিস যে একটা গাছে একটা পাখি বাসা বেঁধে আছে, তাহলে কি হচ্ছে, গাছটা কি পাখিটার বাসস্থান, অর্থাৎ ওটা হ্যাবিটেট। এইবার কি সেই পাখিটা যখন গাছপালা খাচ্ছে বা ফুল খাচ্ছে বা পোকা খাচ্ছে, খাচ্ছে তো, এই যে খাচ্ছে এটা হচ্ছে তার নিচ বা নিচ। অর্থাৎ এই যে পাখিটা যে কাজকর্ম করতেছে, অর্থাৎ পরিবেশে তার একটা ভূমিকা রয়েছে, এটা হচ্ছে নিচ। এবার কি আসবে? ল্যান্ডস্কেপ। খুব ইম্পর্টেন্ট পার্ট ল্যান্ডস্কেপ, যাকে বলা হয় প্রকৃতির দৃশ্য বা ভূদৃশ্য, অর্থাৎ একটা বিশাল ভৌগোলিক এলাকা যার মধ্যে একাধিক বাস্তুতন্ত্র বর্তমান। একটা বিশাল ভৌগোলিক এলাকা যার ভিতরে একাধিক বাস্তুতন্ত্র বর্তমান, এটাকে কি বলা হয়? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ মানে কি ভূদৃশ্য। সাপোজ মনে কর যে তোরা পাহাড়ে ঘুরতে গেছিস, একদম পাহাড়ের উপর চলে গেছিস। এবার পাহাড়ের উপর থেকে তো নিচের দিকে দাঁড়াচ্ছিস, এবার তুই কত কিছু দেখতে পাচ্ছিস, গ্রাম দেখতে পাচ্ছিস, নদী দেখতে পাচ্ছিস, আবার যাতায়াতের জায়গা দেখতে পাচ্ছিস, মাঠ দেখতে পাচ্ছিস, সব কিছু দেখতে পাচ্ছিস। তো পাহাড়ের উপরে উঠছিস, দেখতে ভালো লাগবে না? ভিউটা দেখতে খুব ভালো লাগবে না? তো এই যে তুই যতদূর দেখতে পাচ্ছিস, যা যা দেখলি, এটাকে বলা হয় হচ্ছে ল্যান্ডস্কেপ। বোঝা গেল?
আচ্ছা, এবার কি বেন্থিক জীব। আচ্ছা, ল্যান্ডস্কেপটা কোথাকার শব্দ বলতো? জার্মান শব্দ। ল্যান্ডস্কেপ কোথাকার শব্দ? জার্মান শব্দ। বেশিরভাগ শব্দ কিন্তু গ্রিক এবং ফরাসি থেকে আসে, কিন্তু ল্যান্ডস্কেপটা মাথায় রাখবি জার্মান শব্দ। বোঝা গেল তো? আচ্ছা, এবার হচ্ছে বেন্থিক জীব বা প্রাণী। বেন্থিক জীব বা প্রাণী, বেন্থিক জীব বা প্রাণী কোনটা? অতল জলের জীব অর্থাৎ গভীর সমুদ্রের জীবকে বলা হয় হচ্ছে বেন্থিক জীব। কি বললাম? গভীর সমুদ্রে বা অতল জল অর্থাৎ জলের নিচের যে জীব তাকে বলা হয় বেন্থিক জীব। তাহলে বেন্থিক জীব কোথায় থাকে? তলায়, তাই তো? আচ্ছা, এবার কি গভীর সমুদ্রের তলদেশে বসবাসকারী জীব গোষ্ঠী, যেরকম সমুদ্রের মাটির উপরে থাকে কাদাতে শামুক থাকে, ঝিনুক থাকে, এই যে জিনিসগুলো থাকতেছে, বা কাঁকড়া, এরা কিন্তু হচ্ছে যেটা মাটির নিচে থাকে, জলের নিচে থাকে, কাদার মধ্যে থাকতে আসে, এটা হচ্ছে বেন্থিক জীব। এবার চলে আসে স্পিসিস। স্পিসিস মানে কি? প্রজাতি। স্পিসিস মানে কি? প্রজাতি। অর্থাৎ প্রজাতি কি? একই রকমের বৈশিষ্ট্যযুক্ত একদল জীব, একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত একদল জীব যখন নিজেদের মধ্যে কি করতেছে, নিজেদের মধ্যে মিলনে সক্ষম হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। যেমন ধরে নে, কি বললাম আরেকবার ভালো করে বুঝতে হবে, একই রকমের বৈশিষ্ট্যযুক্ত মানে একই রকম। ধরে নে কুকুর, ধরে নে বাঘ, একই রকম দেখতে মনে হয়তো। এইবার কি হচ্ছে, এরা নিজেদের মধ্যে মিলনে সক্ষম, অর্থাৎ বাঘ বাঘের সঙ্গে মিলন করে কিন্তু বাঘের বাচ্চা তৈরি করবে, তাই তো? বাঘ কিন্তু সিংহের সঙ্গে যাবে না, বাঘ কিন্তু হরিণের সঙ্গে যাবে না। অর্থাৎ একক জীব যারা নিজেদের মধ্যে মেলামেশা করতেছে, এটা হচ্ছে স্পিসিস বা প্রজাতি। এরপরে কি আসবে? ইকোট বা ইকোফেন। কি বললাম? ইকোট বা ইকোফেন অর্থাৎ কি সাময়িক বা বাহ্যিক পরিবর্তনকে বলা হয় ইকট বা ইকোফেন। অর্থাৎ এখানে কি হচ্ছে, পরিবেশের চাপে জীবের সাময়িক বা বাহ্যিক পরিবর্তন যেটা হচ্ছে, এবং এদের জিনের কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবেশের যে স্থিতি সেই স্থিতি অনুযায়ী নিজেদের পরিবর্তন করতেছে, তাদের কিন্তু যে জেনেটিক পরিবর্তন সেটা কিন্তু হচ্ছে না। যেহেতু মনে কর কিছুদিন আগে শীতকাল গেল, শীতকালে কি আমরা সোয়েটার থেকে আরম্ভ করে, চাদর থেকে আরম্ভ করে, জ্যাকেট থেকে সবকিছু পরছি, তাই তো? পরছি কিনা? এই যে পরলাম, তারপরে কি হচ্ছে, আমার যে স্বাভাবিক চেহারা সেটা মোটা লাগতেছে, এটা কি পরিবেশের জন্য করেছি আমরা, কিন্তু তারপরে যখন খুলে ফেলে দেবো তখন কিন্তু আমি আমার নিজের স্থিতিতে চলে আসবো। এটাকে বলা হয়, কি বললাম, এটাকে বলা হচ্ছে ইকট বা ইকোফেন। ইকট বা ইকোফেন যেটা কি হচ্ছে, পরিবেশের চাপে হচ্ছে, জীবের সাময়িক পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু অস্থায়ী, কোনো স্থায়ী পরিবর্তন নয়। আরেকটা কি, আরেকটা হচ্ছে ইকোটাইপ। ইকোটাইপ কি? এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন। যেরকম কি তুই মনে কর সমতল থেকে কোনো একটা গাছ নিয়ে চলে গেলি পাহাড়ি অঞ্চলে, এবার পাহাড়ি অঞ্চলে তুই যখন গাছটাকে নিয়ে চলে গেলি, ওখানে তুই পুঁতে দিলি, দেখা যাচ্ছে সেই গাছটা ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে বাড়তে শুরু করছে, সে আর দিকে আসছে না। এটাকে বলা হয় হচ্ছে ইকোটাইপ। অর্থাৎ কি, যেখানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে যখন জীবের স্থায়ী পরিবর্তন ঘটবে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে জীবের যখন স্থায়ী পরিবর্তন ঘটবে, তখন সেটা হয়ে যাচ্ছে ইকোটাইপ। যেরকম দেখ আমাদের এখানে যে কুকুরগুলো আছে, তাদের কিন্তু একরকম লোমশ রয়েছে তাদের শরীরে, যেগুলো কিন্তু পাহাড়ে চলে যেত ওদের কুকুরগুলো দেখ গায়ের লোম বেশি। অর্থাৎ পরিবেশ অনুযায়ী তাদের কিন্তু সবকিছু হয়ে গেছে, ওদেরকে আমার এখানটা নিয়ে ওরা কিন্তু সমস্যা করে যাবে, ওরা কিন্তু মানিয়ে নিতে পারবে না। এই জিনিসটা কিন্তু মানে যে পরিবেশে থাকতেছিস সেই পরিবেশে যদি মানিয়ে নিতে পারতেছিস এবং তার মতো করে থাকতেছিস, সেটা চলে আসতেছে ইকোটাইপের ভিতরে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, যে বাস্তুবিদ্যার যে কিছু শব্দকোষ আছে এবং বিজ্ঞানীদের উক্তি রয়েছে, এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে, খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন প্রথমেই কিন্তু আমরা যে ব্যক্তিত্ব থেকে আলোচনা করবো, আর্নেস্ট থেকে 1866 খ্রিস্টাব্দে সে কি করতেছে, ইকোলজি। ইকোলজি মানে কি, নিজের ঘর বা প্রকৃতি সম্পর্কে সঠিক জ্ঞান, এই শব্দটা কিন্তু প্রবর্তন করতেছে। আর এই শব্দটা, এই যে ইকোলজি শব্দটা, এর মূল উৎস কোনটা? গ্রিক শব্দ ওইকস এবং লোগস, এই শব্দ দুটোকে একত্রিত করে সে ওইকোলজি শব্দটিকে নিয়ে আসতেছে, যা পরবর্তীকালে ইকোলজি শব্দতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এই আর্নেস্ট টেকেল কত খ্রিস্টাব্দে করেছিল এটা? 1866 খ্রিস্টাব্দে। এর একটা বিখ্যাত উক্তি, কি উক্তি দিয়েছে? যে বাস্তুবিদ্যা হলো প্রকৃতির অর্থনীতি সংক্রান্ত জ্ঞান। কি বললো? বাস্তুবিদ্যা প্রকৃতির কি বললো? অর্থনীতি। অর্থনীতি নিয়ে বলছে কিন্তু বাস্তুবিদ্যা হলো প্রকৃতির অর্থনীতি সংক্রান্ত জ্ঞান। উক্তিটি কার? আর্নেস্ট টেকেলের। বাস্তুবিদ্যা হলো প্রকৃতির অর্থনীতি সংক্রান্ত জ্ঞান, উক্তিটি কার? আর্নেস্ট টেকেলের। আর্নেস্ট টেকেল কোন শব্দ প্রবর্তন করেছিল? ইকোলজি। আর্নেস্ট টেকেল ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিল। এবার তারপর চলে আসো এ.জি. ট্যান্সলে। ভালো করে মাথায় রাখো, এ.জি. ট্যান্সলে। এ.জি. ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে কোন শব্দ ব্যবহার করতেছে? ইকোসিস্টেম। এ.জি. ট্যান্সলের সঙ্গে কোন শব্দ যুক্ত? ইকোসিস্টেম। এ.জি. ট্যান্সলের সঙ্গে কোন শব্দ যুক্ত? ইকোসিস্টেম। ইকোসিস্টেমটা কি? গ্রিক শব্দ অয়কস এবং সিস্টেমা থেকে এসেছে।
কি বললাম? গ্রিক শব্দ অইকস এবং সিস্টেমা থেকে এসেছে। এটা হচ্ছে এবার এজি ট্রান্সফার ইকোসিস্টেম মানে কি? জীব ও জড়ের পারস্পরিক লেনদেন ব্যবস্থা। তাহলে এজি ট্রান্সফার কোন শব্দ ব্যবহার করলেন? ইকোসিস্টেম। ইকোসিস্টেম শব্দটির আদি উৎস কি? গ্রিক শব্দ অইকস এবং সিস্টেমা। ভালো করে মাথায় রাখতে হবে, ইকোসিস্টেমও কিন্তু গ্রিক শব্দ, ইকোলজিও কিন্তু গ্রিক শব্দ। বোঝা যাচ্ছে? এবার এজি ট্রান্সফারের বিখ্যাত উক্তি কি? ভালো করে দেখতে হবে। জীব ও পরিবেশের অবিচ্ছেদ্য একক হলো বাস্তু সংস্থান। কি বললো? জীব ও পরিবেশের অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য একক, জীব ও পরিবেশের অবিচ্ছেদ্য একক হচ্ছে বাস্তু সংস্থান। অর্থাৎ অর্থনীতি হলে আর্নেস্ট থেকে, অবিচ্ছেদ্য একক হলে এজি ট্রান্সফার। এবার চলে আসবে জোসেফ গ্রিনেল। জোসেফ গ্রিনেল কোন শব্দটা পড়েছিল? নিচ। জোসেফ গ্রিনেল কোন শব্দটা পড়েছিল? নিচ বা নিস। অর্থাৎ কি? পরিবেশে কোনো জীবের নির্দিষ্ট কাজ বা ভূমিকা। কত খ্রিস্টাব্দে পড়েছিলেন? 1917 সালে। এটা ফরাসি শব্দ নিসে থেকে এসেছে। কোথা থেকে এসেছে? নিসে। এই যে জোসেফ গ্রিনেল নিচ শব্দ থেকে নিয়ে আসলো, এটা কিন্তু ফরাসি শব্দ নিসে থেকে এসেছে। ভালো করে মাথায় রাখতে হবে, ইকোলজি ইকোসিস্টেম গ্রিক শব্দ থেকে, জোসেফ গ্রিনেল যে নিচ, এটা কিন্তু ফরাসি শব্দ নিসে থেকে। এবার এর একটা উক্তি কি? নিচ হলো পরিবেশের কোনো প্রজাতির ক্ষুদ্রতম বসতির একক। তাহলে পরিবেশের ক্ষুদ্রতম বসতির একক কি? নিচ। এটি কে বলেছিলেন? জোসেফ গ্রিনেল। জোসেফ গ্রিনেল কোন শব্দ প্রবর্তন করেছিলেন? নিচ। এটা কোন শব্দ? ফরাসি শব্দ। ফরাসি শব্দটা কোনটা? নিচে। কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেছিলেন? 1917। আর্নেস্ট থেকে কোনটা করলেন? ইকোলজি। এজি ট্রান্সফার কি করলেন? ইকোসিস্টেম। জোসেফ গ্রিনেল কি করলেন? নিচ। ইকোলজি গ্রিক শব্দ, ইকোসিস্টেম গ্রিক শব্দ, নিচ ফরাসি শব্দ। বোঝা যাচ্ছে? এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যক্তিত্ব ইপি ওডাম। ইপি ওডাম, এই ইপি ওডাম কিন্তু একটা ইম্পর্টেন্ট শব্দ কিন্তু প্রবর্তন করেছিল, যার নাম হচ্ছে মডার্ন ইকোলজি। ইপি ওডাম কি করছে? প্রবর্তিত মূল শব্দ সেটা হচ্ছে মডার্ন ইকোলজি, যাকে বলা হয় আধুনিক বাস্তুবিদ্যা। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে আধুনিক বাস্তুবিদ্যার জনক কে? আধুনিক বাস্তুবিদ্যার জনক কে? ইপি ওডাম। আধুনিক বাস্তুবিদ্যার জনক কে? ইপি ওডাম। আরেকবার, মডার্ন ইকোলজি বা আধুনিক বাস্তুবিদ্যা এর জনক কে? ইপি ওডাম। হ্যাঁ, এনার উক্তিটা কি আছে? প্রকৃতির গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনাই হলো বাস্তুবিদ্যা। কি বলছে? প্রকৃতির গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা, সেটা হচ্ছে বাস্তুবিদ্যা। প্রকৃতির গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনাই হলো বাস্তুবিদ্যা। এবার আসবে চার্লস এলটন। এর কিছু প্রবর্তিত শব্দ দেখা দরকার নেই। এই চার্লস এলটন কিন্তু একটা বিখ্যাত উক্তি করেছিল, সেটা কি? বাস্তুবিদ্যা হলো বৈজ্ঞানিক প্রাকৃতিক ইতিহাস। কি? বাস্তুবিদ্যা হলো বৈজ্ঞানিক প্রাকৃতিক ইতিহাস। এবার একটা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব কার্ল মবিয়াস। কার্ল মবিয়াস। কার্ল মবিয়াস ইনি যে শব্দটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে বায়োকোএনেসিস। বায়োকোএনেসিস এটা 1877 খ্রিস্টাব্দে কিন্তু এই শব্দটা সে প্রবর্তন করছে। আর এ একটা বিখ্যাত উক্তি করতেছে, এখানে লেখা কথা ছিল, উক্তিটা লেখাটা লিখেছি, সেটা হচ্ছে নির্দিষ্ট স্থানে জীবের পারস্পরিক সহাবস্থান। অর্থাৎ জীবের যে মিলনস্থল, নির্দিষ্ট স্থানে জীবের পারস্পরিক সহাবস্থান বা জীবের মিলনস্থল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম আর্নেস্ট থেকে ইকোলজি, এজি ট্রান্সফার, ইকোসিস্টেম, জোসেফ গ্রিনেল, নিচ, ইপি ওডাম মডার্ন ইকোলজি বা আধুনিক বাস্তুবিদ্যার জনক, চার্লস এলটন পড়ার দরকার নেই, আর কার্ল মবিয়াস কিন্তু বায়োকোএনেসিস। বুঝা গেল? এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। ভারতের বাস্তুবিদ্যার জনককে ভালো করে দেখতে হবে। ভারতের বাস্তুবিদ্যার জনক খুব গুরুত্বপূর্ণ। ভারতের বাস্তুবিদ্যার জনক হচ্ছে অধ্যাপক রামদেও মিশ্র। অধ্যাপক রামদেও মিশ্র। ভারতীয় বাস্তুবিদ্যার জনককে? রামদেও মিশ্র। আচ্ছা, ল্যান্ডস্কেপ এটি কি শব্দ? আগেই বললাম কিন্তু ল্যান্ডস্কেপ কি বলেছিলাম? একমাত্র ল্যান্ডস্কেপ, এটা কিন্তু জার্মান শব্দ। ল্যান্ডস্কেপ কি শব্দ? জার্মান শব্দ। আচ্ছা, হ্যাবিটাট, এই যে হ্যাবিটাট আছে, হ্যাবিটাট এটা কিন্তু ল্যাটিন শব্দ, যার অর্থ কি? বাস করা। অর্থাৎ এটা কিন্তু হাবিতারে থেকে আসছে। এই যে ল্যাটিন শব্দ হাবিতারে থেকে কিন্তু এই হ্যাবিটাট শব্দটা এসেছে। লাতিন শব্দ হাবিতারে থেকে, লাতিন শব্দ হাবিতারে, হাবিতারে থেকে কিন্তু হ্যাবিটাট শব্দটা এসেছে। এটা কি হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বেন্থিক। বেন্থিকটা কি? এটা হচ্ছে গ্রিক শব্দ বাথিস। গ্রিক শব্দ বাথিস, যার অর্থ কি? গভীর। এখান থেকে এসেছে। অর্থাৎ বেন্থিকটা আগে বললাম কি? সমুদ্রের তলদেশের কিন্তু জীব, অর্থাৎ যেখানে কাদামাটির মধ্যে থাকতেছে, শামুক কি কথাটা বললাম। আচ্ছা, বাস্তুতন্ত্রের বৃহত্তম এককে? বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কিন্তু জীবমণ্ডল। আর বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম এককে? জীব। বাস্তুতন্ত্রের ক্ষুদ্রতম এককে? জীব। আর বৃহত্তম এককে? জীবমণ্ডল। ক্ষুদ্রতম একক? জীব। বৃহত্তম একক? জীবমণ্ডল। সাবাস। এবার ফ্লোরা। ফ্লোরা মানে কি? উদ্ভিদকুল। ফ্লোরা মানে কি? উদ্ভিদকুল। ফনা মানে কি? প্রাণীকুল। বায়োটোপ এটা কি? জড় এবং অজৈব পরিবেশের
সমষ্টি। তো এই টপিকটাই কিন্তু তোদের ইউনিট 1.1 এ আছে এবং এই কনসেপ্টগুলো তোদের ক্লিয়ার করতে হবে। আজকের এই ক্লাসে তোরা কি কি ক্লিয়ার করলি, বাস্তুবিদ্যা শব্দটা কবে কে প্রবর্তন করেছিল, কোন শব্দ থেকে আসলো, বাস্তুবিদ্যা মানে যে সংজ্ঞাটা। এরপরে বাস্তুবিদ্যার সাংগঠনিক স্তর হিসেবে কি দেখলি, প্রথমে দেখলি তোরা জীবকে, তারপরে পপুলেশন, তারপরে বায়োটিক কমিউনিটি, তারপরে বাস্তুতন্ত্র, এরপরে বায়ো মানে কি বিশাল রাজ্য, আর এরপরে বায়োস্ফিয়ার মানে কি সমগ্র পৃথিবী যেখানে কিন্তু প্রাণ আছে। তারপরে কি হচ্ছে বাস্তুবিদ্যার যে মৌলিক ধারণা, এখানে তোরা কি পালি, হ্যাবিট্যাট মানে কি অ্যাড্রেস অর্থাৎ জীবের ঠিকানা বা বাসভূমি। তারপরে কি নিড অর্থাৎ কি প্রফেশন অর্থাৎ জীবের কাজ। তারপর কি ল্যান্ডস্কেপ মানে প্রকৃতির দৃশ্য বা ভূদৃশ্য, যে পাহাড়ে গেলি তারপর পাহাড় থেকে তুই যা দেখতে পাচ্ছিস। এরপরে কি আসলো বেন্থিক জীব অর্থাৎ সমুদ্রের তলদেশে এখানে মাটির মধ্যে লেগে থাকে। তারপরে কি স্পিসিস মানে প্রজাতি, মানে একই রকম দেখতে এবং তারা যখন নিজেদের মধ্যে মিলন করে তাদের বাচ্চা উৎপাদন করছে, এবং বাকি উদাহরণ দিলাম। তারপরে কি ইকোড অর্থাৎ কি, এটা কিন্তু সাময়িক বাহ্যিক পরিবর্তন পরিবেশের রীতি অনুযায়ী, যেরকম বলছিলাম আমাদের যে শীতকালে আমরা সোয়েটার ফোয়েটার সমস্ত কিছু পরি সেই বিষয়টা। আর ইকোটাইপ কি, যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে যখন সে একটা জীবের স্থায়ী পরিবর্তন ঘটছে, সেটা উদ্ভিদ হতে পারে। যেরকম তুই যদি তুষার জায়গায় যাস, ওখানে তুষার হাঁটু যারা আছে তাদের যে তোর লোমসগুলো, তাকে যদি এখন সমতল জায়গায় নিয়ে আসিস, সে কি থাকতে পারবে, নিজেকে চেঞ্জ করতে পারবে? পারবে না। ও যে পরিবেশে আছে সেই পরিবেশ অনুযায়ী কিন্তু ওর গঠন চলে এসেছে। তারপরে কি চলে আসলো, আমরা বেশ কিছু শব্দ জানতে পারলাম, আর্নেস্ট হেকেল, এজি ক্যানস্কে, জোসেফ কিনার। আচ্ছা বলতো আধুনিক বাস্তুবিদ্যা জনককে? ইপিওডাম। আধুনিক বাস্তুবিদ্যা জনককে? ইপিওডাম। এরপরে চার্লস লেন্টন এবং কার্ল মোরিয়ান। ভারতীয় বাস্তুবিদ্যা জনককে? এটা হচ্ছে অধ্যাপক রামদেব মিশ্র। বুঝা যাচ্ছে? এই যে পার্টগুলো তোদের দেখালাম, এই পার্টগুলো কিন্তু মাথার মধ্যে নিতে হবে, আর এই পার্টগুলো নিলে কিন্তু তোদের 1.1 একদম ক্লিয়ার। তোদের যদি মনে হয় যে না আমরা আরো একটু বিস্তারিত জানতে চাই, তাহলে আমাদের যে কনসেপ্ট আছে ক্লিয়ার হবে, তাহলে কিন্তু অবশ্যই বলতে পারিস। আর যারা যারা ভিডিওটি তোমরা দেখছো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, তাদের যদি মনে হয় যে 1.1 তোমাদের আরো একটু ভালো করে বোঝার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এবং শেয়ার করতে হবে ভিডিওটিকে। আর যারা যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা পেড নোট নিতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো আজকের মতো ভিডিও এটুকুই থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কিন্তু আলোচনা করবো। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।